দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। মায়ের ওষুধের টাকাটা দিও, নিয়ে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আজকে আমরা আলোচনা করব ব্যাংকগুলো কিভাবে তাদের প্রকৃত যে লোকসান সেটিকে লুকিয়ে রেখে প্রফিট দেখাচ্ছে, আর্টিফিশিয়াল প্রফিট দেখাচ্ছে এবং এর ফলে ডিপোজিটররা কিভাবে প্রতারিত হচ্ছে। আমরা যদি দেখি 2025 সালে যেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো দেয়া হয়েছে এখন পর্যন্ত, এর মধ্যে 7টি লিস্টেড ব্যাংক যেগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জে অলরেডি তালিকাভুক্ত, সেই ব্যাংকগুলোর মধ্যে 7টি ব্যাংক 1,16,000 কোটি টাকা তাদের লোকসান হয়েছে। কিন্তু এই লোকসানটি কিন্তু তার যেই ফাইন্যান্সিয়াল রিপোর্ট বছর শেষে বের করে সেটিতে কিন্তু এই লসটা দেখানো হয়নি। এখানে বরং উল্টো এই ব্যাংকগুলো সবগুলোই প্রফিট দেখিয়েছে, মুনাফা দেখিয়েছে। প্রকৃতপক্ষে ওই মুনাফাগুলো তার আসলে রিয়েল মুনাফা নয়। তো এটা কিভাবে দেখাচ্ছে সেখানে আমরা যাই। তো আমরা দেখি যে এই ব্যাংকগুলো প্রত্যেকেই বাংলাদেশ ব্যাংক থেকে প্রভিশন মেইনটেনের একটা ফরবিয়ারেন্স নিয়েছে, অর্থাৎ তাকে যে পরিমাণ তার ডিফল্ট লোনের অ্যাগেনস্টে যে তার প্রভিশন রিকোয়ারমেন্ট রয়েছে সেটি সে এই বছরে মেনটেন করেনি। বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটর তাকে এটা মেনটেন করার জন্য পরবর্তী বছরগুলোতে সময় দিয়েছে। ফলে এই প্রভিশনটা আসলে কিভাবে মেনটেন করা হয় এবং কেন গুরুত্বপূর্ণ। প্রভিশন রিকোয়ারমেন্টটা আসে আসলে যখন একটি ব্যাংক তার বছর শেষে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করে, তখন ওই বছর শেষে সে যে পরিমাণ লোন দিয়েছে তার যে পরিমাণ ব্যাড হয়েছে। লোনটা তো সে ডিপোজিটারদের টাকা থেকে লোন দিয়েছে, কিন্তু লোনটা যদি ব্যাড হয়, ডিফল্ট হয়, সেই টাকাটা যদি ফেরত না আসে তাহলে সেটাকে কিন্তু লস হিসেবে ধরা হয়। তো সেই লসটা কাভার করার জন্য তাকে তার যে অন্যান্য লোন থেকে যেই বা অন্যান্য ব্যবসা থেকে যে সে বছর শেষে যে রেভিনিউ করে বা যে প্রফিট করে, সেই প্রফিট থেকে তাকে ওই লসটা, যেই পরিমাণ টাকাটা তার ডিফল্ট হয়েছে বা লস হয়েছে, সেটা তাকে রেখে দিতে হয়, প্রফিট থেকে রেখে দিতে হয়। কেন রেখে দিতে হবে? তার কারণ হলো এটা তো ডিপোজিটারের টাকা সে লস করেছে, কিন্তু ডিপোজিটারকে তো টাকাটা ফেরত দিতে হবে। তো এবং যে কোনো সময় যে কোনো ব্যাংকের একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। যেমন আমাদের গ্লোবাল ক্রাইসিস এখন চলছে, হঠাৎ করে ডলারের যেরকম ফ্লাকচুয়েশন হয়েছে এতে কিন্তু অনেক ব্যাংক লস করেছে। এগুলো কিন্তু আনসার্টেন। আবার অন্যান্য বিভিন্ন কারণেও তার বিভিন্ন লস হতে পারে। কোনো কারণে তার কোনো একটা বড় লোন যদি হঠাৎ করে তার ডিফল্ট হয়ে যায়, হঠাৎ করে তার ডিফল্ট লোন অনেক বেশি জাম করতে পারে। তো এই ফিউচার লসগুলো আসলে আগে থেকেই প্রজেক্ট করে একটা সার্টেন অ্যামাউন্ট তাকে প্রভিশন রাখতে হয়। একই সাথে অলরেডি যেই টাকাটা তার ডিপোজিটের টাকাটা সে লস করেছে লোন দিয়ে, সেইটার অ্যাগেনস্টও তাকে আগে থেকেই প্রফিট থেকে সেইটা লস কাভার করে ওই টাকাটা রেখে দিতে হয়, যাতে ফিউচারে যখন ডিপোজিটাররা টাকা উইথড্র করতে আসবে তখন যেন সে সেই টাকাটা ফেরত দিতে পারে। এখন সে যদি প্রফিট না করে, তার যদি ডিফল্ট লোন এত বেশি হয় যে তার ওই বছরের প্রফিট দিয়ে সেটি কাভার করতে পারছে না, তখন কিন্তু তাকে ক্যাপিটাল থেকে সেটি রাখতে হয়। এবং ক্যাপিটালও যখন সেটি কাভার করতে পারে না তখন কিন্তু সে লসে থাকে। তখন তার আর কোনো উপায় থাকে না, তার তখন বাংলাদেশ ব্যাংকের কাছে যেয়ে তাকে এই সামনের দিন অর্থাৎ মেনটেন করার জন্য একটা লম্বা সময়ের জন্য আবেদন করতে হয়। এখন যদি তার এই প্রভিশন মেনটেন করতে না পারে তাহলে তার এই যে ক্যাপিটালের শর্টফল থাকবে। ক্যাপিটাল শর্টফল থাকার ফলে ওই ব্যাংকের এইটা যদি কন্টিনিউ করে, বা এইটা আসলে ব্যাংকের জন্য রিস্কি বা ডিপোজিটরদের জন্য রিস্ক, যেটা হলো এই যে লসটা যখন তার কন্টিনিউ করবে তখন কিন্তু যখন তার ক্যাপিটালে ঘাটতি থাকবে তখন ওই ব্যাংকটি কিন্তু ডিপোজিটরের চেক অনার করতে পারবে না এবং সে ইনসলভেন্ট হয়ে যাওয়ার একটা রিস্কে পড়ে যাবে। সে কারণে প্রভিশনটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি প্রভিশন সে কোনোভাবেই মেনটেন করতে না পারে তাহলে কি হবে? তাহলে আসলে যেটা বাংলাদেশ ব্যাংক করে বা অন্যান্য দেশের সেন্ট্রাল ব্যাংক যেটা করে, ওই ব্যাংকটিকে আসলে একটি নির্দিষ্ট সময়ে আসলে একটা দেয়া হয়, ব্রেথিং স্পেস দেওয়া হয়, যাতে করে এই সময়ে সে তার কর্পোরেট গভর্নেন্স উন্নত করে তার ব্যবসা বাড়িয়ে সে এই লসটা কাভার করতে পারে। এই কারণেই আসলে এই প্রভিশনের ফরবিয়ারেন্সটা দেয়া হয়ে থাকে। তো এটাতে আমরা দেখতে পাই যে আমরা যদি দেখি যে 2025 সালে কারা কি পরিমাণ আর্টিফিশিয়াল প্রফিট দেখিয়েছে, সেখানে আমরা যদি দেখি ইসলামী ব্যাংক, সেই ব্যাংকটি 2025 সালে
তার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেখানে 136 কোটি টাকা সে প্রফিট দেখিয়েছে। তো আসলে তার অ্যাকচুয়াল লস হয়েছে 84,500 কোটি টাকা। অর্থাৎ তার এই পরিমাণ টাকা তার প্রভিশন শর্টফল ছিল, তার এই পরিমাণ ডিফল্ট লোন যে পরিমাণ ছিল তার এগেনস্টে যে রিকোয়ারমেন্ট এসেছে প্রভিশনে, সেটি তার ক্যাপিটাল প্রফিট কোনো কিছু থেকে সে এটা কাভার করতে পারেনি, যে কারণে এই ব্যাংকটিকে 84,508 কোটি টাকা যদি তার ওই প্রভিশন শর্টফল যদি মেনটেন করতো তাহলে তার 84,508 কোটি টাকা লস হতো। তাহলে আপনি আমরা যদি গ্যাপটা দেখি যে কোথায় 136 কোটি টাকা প্রফিট দেখাচ্ছে, সেখানে তার আসলে রিয়েলি লস হয়েছে 84,500 কোটি টাকা। এটা হিউজ গ্যাপ। এইভাবে আসলে এখন একজন ডিপোজিটার কিভাবে প্রতারিত হয়? ডিপোজিটাররা কি দেখে যে ওই ব্যাংকের যে অ্যানুয়াল রিপোর্টটি পাবলিক হলো সেটি দেখে, সেই অ্যানুয়াল রিপোর্টে সে দেখতে পাচ্ছে যে ব্যাংকটি আসলে কোনো প্রফিটে নেই, লসে নেই, সে প্রফিট করছে, ফলে তার একটা কনফিডেন্স থাকে। এখন এটা বাংলাদেশ ব্যাংক কেন অ্যালাউ করে? তার অ্যালাউয়ের কারণ হলো এই ব্যাংকটির স্টেটমেন্টে যদি এই পরিমাণ প্রভিশন শর্টফল রাখা হয় তাহলে তার দুটো বড় ধরনের সমস্যা তৈরি হয়। একটি হলো এই যে ডিপোজিটারের কনফিডেন্স ঘাটতি হয়, ডিপোজিটার তখন প্যানিক হয়ে টাকা উইথড্রল করতে থাকে। আরেকটি ব্যাপার হলো এই ব্যাংকটি যে ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত, বিভিন্ন ক্রেডিট লাইন তার আছে, ফরেন ব্যাংকের কাছ থেকে সে যে ক্রেডিট লাইন নিয়ে এলসি খুলছে আমাদের লোকাল ব্যবসায়ীদের জন্য, তখন ওই ফরেন ব্যাংকগুলো কিন্তু তাকে কতটুকু ক্রেডিট লাইন দিবে সেটি কিন্তু তার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে ডিসিশনটা দেয় বা কতটুকু ক্রেডিট লাইন তাকে দেয়া যায়। তো এই ধরনের ইন্ডিকেটর যখন থাকে, নেগেটিভ ইন্ডিকেটর থাকে, তখন কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেসও সে লস করে, কারণ ফরেন লেন্ডাররা তখন তাদের সঙ্গে বিজনেস বন্ধ করে দেয়। তো এই ধরনের স্বাভাবিক অপারেশন যেন সে ব্যাংকটি চালাতে পারে, এ কারণে সাময়িকভাবে বাংলাদেশ ব্যাংক এই সুবিধাটা দিয়ে থাকে। এই সুবিধা কিন্তু আসলে রেয়ার ঘটনা। হয়তো কোনো ব্যাংক বা একটি দেশের কোনো ব্যাংক যখন একটা ভয়াবহ রকমের সময়ের মধ্য দিয়ে যায় কোনো কারণে, তখন হয়তো এরকম রেয়ার সময়ে এই ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে এটা বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকই এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এটা ইসলামী ব্যাংক যখন বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংকটি যখন এই অবস্থায় আছে, তাহলে অন্যান্য ব্যাংকগুলোর কি অবস্থা? আমরা যদি দেখি রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেটি রূপালী ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে একমাত্র রূপালী ব্যাংক লিস্টেড, এই ব্যাংকটি প্রফিট দেখিয়েছে 6,81,00,000 টাকা, কিন্তু রিয়েলি তার অ্যাকচুয়াল লস দেখাচ্ছে 14,000 কোটি টাকা। একটু বলে নেই যে এই যে ফিগারগুলো আমরা বলছি এগুলো কোথা থেকে পাচ্ছি। এগুলো কিন্তু যেহেতু তারা লিস্টেড, সেখানে কিন্তু অডিটর তাদের যেই কোয়ালিফাইড ওপিনিয়ন দিয়ে থাকে, অর্থাৎ তারা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু যখন কোয়ালিফাইড ওপিনিয়ন তারা আলাদা করে দিয়ে থাকে যখন এখানে কিছু মেজর কিছু জিনিস থাকে যেগুলো আসলে পাবলিকের অ্যাটেনশনে আনা উচিত, সেই জিনিসগুলো তারা আলাদা করে মার্ক করে দেয়। সেখান থেকে আমরা বলছি যে তার যদি এই রূপালী ব্যাংকের 14,000 কোটি টাকা আসলে রিয়েল লস, কিন্তু সে এটা বাংলাদেশ ব্যাংক থেকে প্রভিশন ডেফারেল নিয়ে সে এই প্রফিট দেখাচ্ছে। আল আরাফা ইসলামী ব্যাংক সে প্রফিট দেখাচ্ছে 85,43,00,000 টাকা, কিন্তু রিয়েলি তার লস আছে 5,306 কোটি টাকা। স্ট্যান্ডার্ড ব্যাংক দেখাচ্ছে 80 কোটি টাকা প্রফিট, বাট রিয়েলি তার লস আছে 5,200 কোটি টাকা। ওয়ান ব্যাংক দেখাচ্ছে 29,75,00,000 টাকা প্রফিট, কিন্তু তার আসলে রিয়েল লস 3,340 কোটি টাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সেটি যদি আমরা দেখি, তারা প্রফিট দেখাচ্ছে 63 কোটি টাকা, আসলে তার লস রয়েছে 3,270 কোটি টাকা। এনআরবিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক যেটাকে বলি, সেটি হচ্ছে 13,27,00,000 টাকা তারা প্রফিট দেখিয়েছে, আসলে তাদের লস হয়েছে 620 কোটি টাকা। আমরা যদি শুধু যে প্রফিট দেখিয়ে এই অবস্থা হয়েছে এরকম না, এমনও কিছু ব্যাংক রয়েছে, বড় ব্যাংক, যেগুলো এখনো লসে রয়েছে, সেই লসটা মানে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সে প্রভিশন ফরবিয়ারেন্স নেওয়ার পরেও সে লসে রয়েছে। কিভাবে? আমরা যদি দেখি ন্যাশনাল ব্যাংক, যেটি বাংলাদেশের একদম ফার্স্ট জেনারেশনের একটি সবচেয়ে বড় ব্যাংক, সেটি এই বছরে 2,431 কোটি টাকা লস করেছে। ব্যাংকটি, এত বড় ব্যাংকটি লস করেছে, কিন্তু তার
প্রভিশন সে শর্টফলে রয়েছে, অর্থাৎ প্রভিশন ফরবিয়ারেন্স নিয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, যেটি সে মেনটেন করতে পারেনি, সেটি 18,608 কোটি টাকা। অর্থাৎ এই টাকাটা যদি তাকে মেনটেন করতে হতো তাহলে কিন্তু সে 18,000 কোটি টাকা সে লসে থাকতো। এই ব্যাংকটি কিন্তু নেগেটিভ তার ক্যাপিটাল রয়েছে এখন, এবং এই ব্যাংকটির ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে, যে কারণে এই ব্যাংকটিতে ডিপোজিটারের একটা উজ্জ্বল প্যানিক রয়েছে এবং ব্যাংকটি ভয়াবহ রকমের ডিপোজিট ক্রাইসিসে রয়েছে, লিকুইডিটি ক্রাইসিসে রয়েছে। তো এটি আসলে আমাদের আমরা যেটা বলি যে বাংলাদেশে মাত্র সর্বোচ্চ 10টি ব্যাংক একটি ভালো অবস্থানে রয়েছে, যদিও আমাদের 60টির উপরে ব্যাংক, এর মধ্যে 20টি ব্যাংক কিন্তু ক্যাপিটাল শর্টফলে রয়েছে। এখন এই ব্যাংকগুলোর এই যে ক্রাইসিস, প্রভিশন শর্টফল যে তাদের, সেটি কেন হলো সেটি আমরা সবাই জানি যে এই বেশিরভাগ এই সবগুলো ব্যাংকই কিন্তু আমরা আওয়ামী লীগ রেজিমে আমরা দেখেছি এই ব্যাংকগুলো কিভাবে লুট করা হয়েছে, এক একটি ফ্যামিলির নিয়ন্ত্রণে রেখে ব্যাংকগুলোকে লুট করা হয়েছে, এবং এগুলো এখন যখন রিয়েল চিত্র বেরিয়ে আসছে তখন এগুলো হিউজ প্রভিশন শর্টফলে পড়ে গেছে। এবং এই লসের কারণে এই ব্যাংকগুলো এখন যে ক্যাপিটাল ডেফিসিটে রয়েছে, সেই ক্যাপিটাল ডেফিসিট এখন এই ব্যাংকগুলো উত্তরণের একমাত্র উপায় হলো তাদের এখানে ক্যাপিটাল ইনজেক্ট করতে হবে। কিন্তু বাংলাদেশে হয় তাদেরকে ফ্রেশ ক্যাপিটাল দিতে হবে, অথবা তাদেরকে ক্যাপিটাল মার্কেট থেকে আইপিওর মাধ্যমে বা রিআইপিওর মাধ্যমে তাদেরকে ক্যাপিটাল নিতে হবে। কিন্তু ব্যাংকগুলো এখন ক্যাপিটাল সংকটেও রয়েছে, যে তারা তুলতে পারছে না চাইলেও। একে হলো ফ্রেশ ক্যাপিটালের জন্য যে নতুন ইনভেস্টার, সেই ইনভেস্টাররাও কনফিডেন্স পাচ্ছে না। যেমন আমরা যদি বলি যে তারা ফরেন ইনভেস্টার, অনেক ব্যাংক আমরা জানি ফরেন ইনভেস্টারকে ট্রাই করছে, কিন্তু ফরেন ইনভেস্টাররা আসছে না এই কারণে যে তাদের যে তারা যেই লেভেলের বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চায়, রিয়েল লায়াবিলিটিস কত, সেইগুলো যে এক ধরনের অডিটের মাধ্যমে, ইন্টারন্যাশনাল অডিটের মাধ্যমে যে তার রিয়েল লস বের করা, সেটি আসলে ব্যাংকগুলো করতে পারছে না বিভিন্ন কারণে, ওনারশিপ জটিলতার কারণে। কারণ বিভিন্ন ব্যাংক আপনারা জানেন, যেমন ইসলামী ব্যাংক ওনারশিপ জটিলতায় আছে। এই ব্যাংকটির আসলে রিয়েল হেলথ, কোনো ইনভেস্টর যদি ডাকা হয়, সে যে এখানে ইনভেস্ট করবে, তাকে তো ব্যাংকটিতে কত টাকা ইনভেস্ট করবে, কত লস আছে, রিয়েল লসটা বের করার জন্য তারা অবশ্যই চাইবে এখানে একটি ইন্টারন্যাশনাল অডিটের মাধ্যমে তার রিয়েল হেলথটা বের করা। কিন্তু সেখানে আসলে ওনারশিপ ডিসপিউটই এখনো ঠিক হয়নি। গত 2 বছর ধরে একই রকম অবস্থায় চলছে, যেই এস আলম গ্রুপের যে শেয়ারগুলো সিজ করা হয়েছে সেগুলোর কোনো সমাধান, এগুলো বিক্রি করবে নাকি নতুন মালিক নেওয়া হবে, কোনো কিছু সমাধান না হয় গত 2 বছর ধরে এই ব্যাংকটি এই অবস্থায় ঝুলে আছে। তাহলে এই ব্যাংকটি আসলে এইভাবে সে ডিপোজিটারের কনফিডেন্স লস করছে। আবার ঠিক একইভাবে যে ফরেন ইনভেস্টররা যখন এখানে তারা যেই ধরনের রিকোয়ারমেন্ট চাচ্ছে, এখানে যে ধরনের অডিট হয়ে তারপর তারা ইনভেস্ট করবে, সেটি পারছে না। অন্যদিকে আরেকটি অপশন যেটি আমাদের ক্যাপিটাল মার্কেটে যে তারা ফান্ড রেজ করবে, সেটিরও আসলে সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ আপনারা দেখেন যে ক্যাপিটাল মার্কেটে প্রতিটি ব্যাংকের যে শেয়ার প্রাইস, সেটি কিন্তু ফেস ভ্যালুর আশেপাশে কিছু ব্যাংকের, অথবা ফেস ভ্যালুর নিচে বেশিরভাগ ব্যাংকের, যেটি প্রমাণ করে যে ব্যাংকের উপর রিটেল ইনভেস্টরদের কোনো কনফিডেন্স নেই। ফলে এই ব্যাংকগুলো এই গত 15-16 বছরে এই ব্যাংকগুলোর যে লুট করা হয়েছে, এবং ব্যাংকের এইভাবে প্রভিশন ফরবিয়ারেন্স নিয়ে বছরের পর বছর ব্যাংকগুলো কিন্তু প্রফিট দেখিয়ে এসেছে। এখন আর এই স্টেটমেন্টগুলোকে রিটেল ইনভেস্টররা বিশ্বাস করে না। আমরা যদি এই যে 5টি ব্যাংকে মার্জার করার কথা বলা হচ্ছে, মার্জারের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে, সেটিও কিন্তু ঝুলে রয়েছে। এবং ওই প্রতিটি 5টি ব্যাংক সবগুলোই কিন্তু এই রেজিম চেঞ্জের আগে হিউজ প্রফিটে ছিল, কারণ তারা সবাই এই ব্যালেন্স শিট ম্যানিপুলেট করেছে বা রেগুলেটরি ফরবিয়ারেন্স নিয়েছে। এবং আমরা যে আজকে যেই কোয়ালিফাইড ওপিনিয়ন দিচ্ছি অডিটরের, তার আসলে রিয়েল লস কত হবে এবং সে কত প্রফিট দেখাচ্ছে, এই যে ডিসক্লোজার, এটি কিন্তু এই 2025 সালে আমরা প্রথম দেখতে পাচ্ছি। এর আগে অডিট কোম্পানিগুলোও কিন্তু এই ডিসক্লোজারটি দিত না।
ফলে আমরা এটিও জানতাম না, এখন এই বছর আমরা প্রথম দেখতে পাচ্ছি এটা একটা গুড প্র্যাকটিস যে তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ফরবিয়ারেন্স নিয়ে একটি প্রফিট দেখাচ্ছে, কিন্তু এটির একটা যে ডিসক্লোজার, একজন ডিপোজিটার ডিসিশন নেবে যে আমি এর লস থাকা সত্ত্বেও এখানে কেন ডিপোজিট রাখবো, সেটি কিন্তু ওই ব্যাংকের দায়িত্ব সেই কনফিডেন্স বিল্ড আপ করা। তারা হতে পারে তারা অন্যভাবে ক্যাপিটাল ইনজেক্ট করতে পারে, তারপরে তারা হাই ইন্টারেস্ট রেট অফার করতে পারে এবং তারা এই ব্যাড লোন রিকভারিটা অনেক বেশি স্পিড আপ করতে পারে। তো সো তাদের নিজস্ব গতিতে তারা যখন নিজস্ব স্ট্র্যাটেজি দিয়ে ডিপোজিটারদের কনফিডেন্স যখন তারা গেইন করবে, তখন কিন্তু তারা এই লসে থাকলেও কিন্তু ডিপোজিটাররা টাকা রাখবে। কারেন্ট বিলটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। তো এইভাবেই আসলে ব্যাংকগুলো, আমরা আপনাদেরকে যে কিভাবে ব্যাংক তার রিয়েল হেলথকে ঢেকে রেখে কিভাবে তারা প্রফিট দেখাচ্ছে এবং এটার কারণে ডিপোজিটারদের কনফিডেন্সও কিভাবে লস হয়, এসবই আসলে আমরা আজকে আলোচনা করলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।